মুরলীধর লেনের পার্টি অফিসের সামনে কাপড়ের গেটে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ইতিমধ্যেই সামনে আসছে এবং যে ছবি আপনাদের সামনে রাখবো, প্রতিবাদ জোড়াসাঁকো থানার সামনে বিজেপির বিক্ষোভ। আজ এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি ছিল এবং শুনানির পরে রায়দান স্থগিত রয়েছে। 26,000 চাকরির ভবিষ্যৎ কি, কোন ফর্মুলায় যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, তার উত্তর আজও পাওয়া গেল না। সিবিআই কিছুই বলতে পারলো না। অন্যদিকে আন্দোলনে রয়েছেন যারা চাকরি করছেন, যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, তারা কি বলছেন, দুটো দিকেই আমাদের নজর থাকবে। আজ আদালতে কি হলে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। অন্যদিকে ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীও রয়েছে। কৃষ্ণেন্দু, তোমার কাছে আসছি। তার আগে সৌভিক, আজ আদালতে কি হলো? দেখো, এই মামলার শুরু থেকে সবার যেদিকে নজর ছিল যে যোগ্য এবং অযোগ্য এদেরকে আলাদা করা কিভাবে সম্ভব হবে বা কোন পদ্ধতিতে সম্ভব হবে। আজকে কার্যত 2 ঘন্টার ওপরে এই মামলার যে বিচার প্রক্রিয়া সেটা সুপ্রিম কোর্টে চলেছে, কিন্তু এই 2 ঘন্টার মধ্যেও এখনও পর্যন্ত কিভাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব তার কোনো ফর্মুলা সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট নয়। এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বা সিবিআই এর তরফ থেকে বা অন্যান্য আইনজীবীদের পক্ষ থেকেও এই ফর্মুলাটা বলা সম্ভব হয়নি। অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে আজকেও কিন্তু কোনো সমাধান সূত্র নেই যার মাধ্যমে এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হবে। শুধুমাত্র সমস্ত পক্ষের আইনজীবীরা অর্থাৎ বিতর্কিত যারা চাকরি প্রাপক সেই পক্ষের আইনজীবীরা বারবার বলার চেষ্টা করেছেন যে এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব, কিন্তু সম্ভব হলে সেটা কোন পদ্ধতিতে সম্ভব সেটা কিন্তু বলা কারোর পক্ষে সম্ভব হয়নি। অর্থাৎ মামলার একেবারে শুরুর দিন থেকে সুপ্রিম কোর্টের কাছে যে অবস্থায় এই মামলা ছিল, একেবারে সওয়াল জবাব বা শুনানির শেষ দিন পর্যন্ত এই মামলার অবস্থান কিন্তু সেই একই এবং প্রশ্নটা কিন্তু সেই একই জায়গায় আটকে আছে, যার উত্তর কার্যত কোনো পক্ষের কাছে নেই যে এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কিভাবে সম্ভব হবে। এখন প্রশ্ন হলো যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তাদের আইনজীবীরা এটা বলবার চেষ্টা করেছিলেন যে তারা এই কলকাতা হাইকোর্টের কাছে 4টি হলফনামা দিয়েছিলেন এবং এই 4টি হলফনামার মাধ্যমে তারা কিন্তু যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কিভাবে সম্ভব সেইটা তারা বলবার চেষ্টা করেছিলেন। যোগ্য থেকে অযোগ্যদের আলাদা করার তারা চেষ্টা করেছিলেন, কিন্তু প্রশ্ন হলো স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেই যে প্রয়াস সেটা যদি সফল হতো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে এই প্রশ্ন কার্যত উঠতই না যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কিভাবে সম্ভব হবে। ফলত এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে স্পষ্টত কোনো দিক নির্দেশ নেই যে এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কিভাবে সম্ভব হবে। উপরন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে যে প্রশ্ন ছড়া হয়েছে সেই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মামলার ক্ষেত্রে অত্যন্ত নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে পারত ওএমআর শিট, কিন্তু সেই ওএমআর শিটগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। ফলে সেই আসল ওএমআর শিট কিন্তু এখন কোনো পক্ষের কাছে নেই, না সিবিআই এর কাছে আছে, না স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে। সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে তারা কিন্তু পঙ্কজ বনসলের কাছ থেকে বেশ কিছু তারা এই ওএমআর শিট এবং 3টি হার্ড ডিস্ক তারা বাজেয়াপ্ত করেছিলেন এবং সিবিআই মনে করছে সেগুলি আসল ওএমআর শিট এবং সেগুলি আসল হার্ড ডিস্ক। ফলে সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে এই পঙ্কজ বনসলের কাছ থেকে যে ডকুমেন্ট উদ্ধার হয়েছে, যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে বা যে ওএমআর উদ্ধার হয়েছে সেগুলো কতটা আসল বা সেগুলো কতটা সঠিক সেটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট সন্দিহান। ফলে সুপ্রিম কোর্ট বলছেন যে আসল ওএমআর শিট থাকলে সেটা কিন্তু কাজটা অর্থাৎ এই আসল এবং অর্থাৎ এই বৈধ এবং অবৈধদের আলাদা করা, যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা, সেই কাজটা কিন্তু অনেকটা সহজ হতো। কিন্তু এখন যেহেতু আসল ওএমআর শিট নেই, ফলে পঙ্কজ বনসলের কাছে যে ডকুমেন্ট উদ্ধার হয়েছে তার সত্যতা নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু এই মুহূর্তে সন্দিহান। ফলে যখন সিবিআই তারা যে ডকুমেন্টের ওপর আস্থা রাখছেন, যে ওএমআরের ওপর আস্থা রাখছেন, সেই ওএমআরের ওপর বা সেই ডকুমেন্টের ওপর সুপ্রিম কোর্ট যখন সন্দেহ প্রকাশ করে তখন কিন্তু সেই মামলা বুঝতে হবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যেও বলা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ আজকে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি বলছেন যে আসল ওএমআর শিট নেই, সেটাই হচ্ছে আসল সমস্যা। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। এটা সেগ্রিগেট এই জন্য করা যাচ্ছে না কারণ স্কুল সার্ভিস কমিশন বা স্টেট তারা ডেফিনিট নাম্বার অফ ফিগার নিয়ে আসছেন। আজকে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের কাছে সাবমিশন করেছে 5,500 মতো নাকি ইলিগ্যালিটি রয়েছে, অথচ ওদের টোটাল এফিডেভিট দেখলে দেখা যাচ্ছে প্রায় মোর দ্যান 10,000। আমরা প্রিপারেশন চার্ট করে সুপ্রিম কোর্টের কাছে পেজ নাম্বার দিয়ে জমা দিয়ে 10,000-এর কাছাকাছি ইলিগ্যালিটি রয়েছে। তাহলে এক্স্যাক্ট ফিগার এবং এক্স্যাক্ট নাম্বার যদি স্কুল সার্ভিস কমিশনকে করতে হতো তাদের নাম বার করে এটা ওয়েবসাইট পাবলিকেশন করে দিতে পারতো।
স্কুল সার্ভিস কমিশনকে কাউকে বাঁচানোর চেষ্টা করছে, এটা হলো আমাদের মূল প্রশ্ন। আমরা সুপ্রিম কোর্টের কাছে এটা জানি, যদি একজনও ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট এই এন্টায়ার সিলেকশন প্রসেসে রয়ে যায়, সেটা যদি বার না করা যায়, তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রচুর জাজমেন্ট আছে যে এন্টায়ার প্রসেস গোজ, যেটা আজকে মানিন্দর সিংয়ের তরফ থেকে সাবমিশনকে আগের দিন আমিও কোর্টকে ঠিক এই লাইনেই বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং স্টেটকে একদম পারফেক্ট জায়গায় আসতে হবে, এটাই আমাদের রেসপেক্টফুল সাবমিশন ছিল। সব পক্ষকে সুপ্রিম কোর্ট শুনেছেন, তারপরে আজকে হিয়ারিং কনক্লুড হয়েছে, এবারে অর্ডার রিজার্ভ।